সময় কথা বলবে সবসময় কথা বলবে आज 11 আগস্ট 2026 আমাদের বাংলা তথা ভারতবর্ষের সর্বকনিষ্ঠ শহীদ এবং মহান বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস। এমন একটা দিনেই এই অল্প বয়সী তরুণ তাদের যুবক দেশমাতৃকার জন্য আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনতার উপহার দিয়ে দিল। তার আত্মার শান্তি কামনা এবং এই বীর শহীদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন আমরা এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীনতার জন্য যে সমস্ত স্বাধীনতা সেনানীরা তারা জীবন পরিবার দিয়ে তাদের আত্মার শান্তি কামনা যে আমরা এক মিনিটে শুরু। এবার আমরা প্রতিকৃতিতে মাল্যার্পণ করি। আমাদের বিদ্যালয়ে সম্মানিত এবং শ্রদ্ধেয় শিক্ষক শ্রী আমাদের মালাতে এরপরে আমাদের মাননীয় শ্রীমতী সুনন্দা পাইক মহাশয় প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের অন্যতম আরেকজন সহকারী শিক্ষক মাননীয় শ্রী প্রসেনজিৎ নায়ক মহাশয় পুষ্পার্ঘ্য দিয়ে আমাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য বিভিন্ন করুন আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর মণ্ডল মহাশয়। এবার স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তোমরা একটা সুন্দরভাবে দিতে হয় না তাকে এতদিন কি শেখানো হয়েছে কি বলা হয়েছে ভক্তিযুক্ত হয়ে দিতে হয় না তাকে সম্মান জানাচ্ছ সৌরদীপ গেছিলে তুমি এই পুকুরিটা ওকে না Welcome to Everything Music World. Bluetooth mode. Connected. Disconnected.
Welcome to MC Music World. Bluetooth mode. Connected. এরপর আমরা জাতীয় সঙ্গীত সবাই একসাথে সুন্দরভাবে সুর দিয়ে গাইব। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে।
150তম অ্যানিভার্সারি অফ বন্দে মাতরম। বন্দে মাতরমের 150তম দিবস তার উদযাপন হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী। এই বন্দে মাতরম সঙ্গীতের তাৎপর্য এবং তার যে জাতীয় মর্যাদা বা রাষ্ট্রীয় মর্যাদা যে পেয়েছে, এতদিন যেটা ছিল তমস্যাবৃত, আজ এই 2026 শিক্ষাবর্ষে এসে বন্দে মাতরম এই সঙ্গীত তার সমন্বয় বা তার নিজের মর্যাদা ফিরে পেয়েছে। কেন এই বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে, তার ইতিবৃত্ত আমরা কিন্তু আজকে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার আমার দেশ, কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর দুঃখকে, কেন গো মাতর ধুলাই আসন, কেন গো মাতর মলিন বেশ, শত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, শত কোটি মিলিত কণ্ঠ ডাকে তখন আমার দেশ, আমার দেশ ভারতবর্ষ। আর এই ভারতবর্ষে স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামীদের সব থেকে বেশি যে মন্ত্র তাদেরকে উজ্জীবিত করেছিল, তাদেরকে প্রাণবন্ত করেছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে সব থেকে বেশি তাদের শক্তি সঞ্চার করেছিল, রক্তে রক্তে শিরায় শিরায় ধমনিত ধমনিত যে সঙ্গীত সুরমোচনা যে মন্ত্র, তা হলো বন্দে মাতরম। দেশ ও মাতৃকাকে বন্দনার মধ্য দিয়ে আমরা আজ এই প্রাসঙ্গিকতা শুরু করব। তার আগে আজকে আরেকটি মূল যে বিষয় আমরা ইতিপূর্বেই তোমাদেরকে জানিয়েছি যে এই 11ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস। ওনাকে আজকের দিনেই ফাঁসি দেওয়া হয়েছিল। তার এই আত্মোৎসর্গ ও দেশপ্রেমকে শ্রদ্ধা জানিয়ে দিনটি শহীদ দিবস বা বিশেষ মর্যাদার সাথে সারা দেশে পালিত হচ্ছে। ওনাকে আমরা এই শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ওনার জন্ম থেকে ওনার কার্যকলাপ এবং এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে উনি যে একজন অন্যতম, কেন অন্যতম, কি তার অবদান, আজ কেন তিনি আমাদের সবার কাছে শ্রদ্ধেয় হয়ে আছেন এবং মনের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছেন, তার সংক্ষিপ্ত ইতিহাস আমাদের সামনে। 1889 তেসরা ডিসেম্বর পশ্চিম মিদনাপুরে মহবল বা হাবিবপুর গ্রামের দামাল ছেলে ছিলেন ক্ষুদিরাম বসু। বীর বঙ্গ সন্তান, পিতা ছিলেন তৈলক্যনাথ, মাতা লক্ষ্মী প্রিয় দেবী। বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 3 কন্যার পর লক্ষ্মী প্রিয় দেবীর এক সন্তান জন্ম হয়, চতুর্থ সন্তান। 2 পুত্র অকাল প্রয়াণে তিনি শোকস্তব্ধ হয়ে পড়েন। এই অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায়, অর্থাৎ ক্ষুদিরামের মৃত্যুর আশঙ্কায় তিনি সমাজের নিয়ম অনুযায়ী তার বড় দিদির কাছে তিনি এক মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। তাই সেখান থেকে প্রচলিত বা মনে করা হয় এই খুদের বিনিময়ে, এক মুঠো চালের বা খুদের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিল বলে, তার দিদির কাছে মানুষ করার জন্য দিয়েছিল বলে তার নাম ক্ষুদিরাম। তিনি যাই হোক কালের সময়ে 5 বছর বয়সে ক্ষুদিরাম তার মাকে হারিয়েছিলেন এবং ঠিক 1 বছর পর তিনি তার বাবাকে হারান। তাহলে কতটা যন্ত্রণা বুকে নিয়ে তিনি কিন্তু বড় হচ্ছেন। অল্প বয়সে মা বাবাকে হারিয়ে। দিদি অপরূপা দাসপুরে তার নিজের বাড়িতে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে কিশোর ক্ষুদিরাম কলেজিয়েট স্কুলে এবং পরবর্তীতে মিডল স্কুলে তিনি 4র্থ শ্রেণী পর্যন্ত পঠন করেছেন। বেশি দূর
গণগ্রহণ করতে পারে, কারণ দারিদ্রতার কারণে। আর অভিভাবক যখন মাতৃত্ব থাকে না, তখন কিন্তু তোমরা জানো যে সেই পুত্র বা কন্যা দুর্দশায় পড়ে। যাই হোক, তবুও তার দিদি মায়ের মতো তাকে স্নেহ, মায়া এবং শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে তাকে বড় করার চেষ্টা করে। মনে হয় যেন ক্ষুদিরামের অস্থি মজ্জায় বিপ্লবীর নেশা ছিল। দাস পূরণ ঘটেছিল 1902 এবং পরবর্তীতে 1903 সালে আমরা দেখতে পাই। শ্রী অরবিন্দ ও ভগিনী নিবেদিতা সেই তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আবহ যখন ছিল, সেই আবহে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। এবং সেই সময় সব থেকে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তৎকালীন সময়ে, শ্রী অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ এবং ভগিনী নিবেদিতা, তারা এই বিপ্লবীদের উজ্জীবিত করার জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন এবং সেখানে ধারাবাহিকভাবে তারা বক্তব্য বা আলোচনা পেশ করেন। এবং সেই জ্বালামুখী অগ্নিমুখী যে বক্তব্য বা আলোচনা এই ছোট্ট ক্ষুদিরাম কিন্তু শুনতেন এবং শোনার পর তার মনের মধ্যে কিন্তু ব্রিটিশ বিরোধীদের প্রতি তার যে তীব্র ঘৃণা সঞ্চার হতো। এবং সেখান থেকেই তার মনের মধ্যে তিনি স্থির করে নেন, এই ব্রিটিশদের যারা ভারতকে শোষণ করছে, ভারতবাসীদের উপর শোষণ করছে, ভারত মাকে যারা লাঞ্ছিত করছে, এদেশের মায়েদের যারা শোষণ করছে, তাদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই অল্প বয়সের মধ্যে তার এই চেতনায় কিন্তু এই বীজ কিন্তু অঙ্কিত হয়। অনুশীলন সমিতিতে তিনি যোগ দিয়েছিলেন একের পর এক, এবং সেখানে তিনি তার শরীরটাকে ঠিক করার জন্য যোগ ব্যায়াম করেন। যোগাভ্যাসের মধ্য দিয়ে তিনি শারীরিক সুস্থতা এবং শারীরিক গঠনের দিকে নজর দেন। সেই সঙ্গে বিপ্লবীদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি চেষ্টা করেন বন্দুক চালানো বা রাইফেল চালানো, বোমা নিক্ষেপ করা ইত্যাদি ইত্যাদি অনুশীলন সমিতি সেই কার্যকলাপের মধ্যে দিয়ে শিক্ষা দেন। বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়ের তৎপরতায় এই অনুশীলন সমিতির স্বেচ্ছাসেবী তিনি হয়ে ওঠেন। তখন এই কিশোর ক্ষুদিরামের বয়স মাত্র 15 বছর। এই মাত্র 15 বছর বয়সেও কিন্তু এই সমিতির স্বেচ্ছাসেবী তিনি হয়ে ওঠেন। ভারতের ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা সেই সময় তার দায়িত্ব পড়ে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা পুস্তিকা বা বই বা একটা ইস্তাহার বলা হলো, সেটা কিন্তু বিতরণ করার জন্য তাকে দায়িত্ব অর্পণ করা হয়। কারণ সেই সময় তারা বুঝতে পেরেছিল যে ঋষি অরবিন্দ বা আরো তৎকালীন যারা বারীন্দ্র ঘোষ, এই ছেলেটাকে দিয়ে হবে, এই ছেলের মধ্যেই অগ্নিস্ফুরণ আছে, যে পারবে এই ব্রিটিশের দিকটাকে কিছুটা হলেও নাড়িয়ে দিতে। তাই তাকে ইস্তাহার দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এবং বোমা মজুত করারও কিন্তু ট্রেনিং তাকে দেওয়া হয়। সরকারি আধিকারিকদের আক্রমণ, নানা অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সময়ে হেমচন্দ্র দাস কানুনগো, সত্যেন্দ্রনাথ বসু দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। ওনার নির্দেশে সোনার বাংলা শীর্ষক ইস্তেহার বিলি করতে গিয়ে গ্রেফতার হয়েছে। যেটা বলেছিলেন সোনার বাংলা বলে একটা ইস্তেহার, যেখানে এই ব্রিটিশ বিরোধী কার্যকলাপ লেখা ছিল এবং তৎকালীন ভারতীয় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের সংগঠন করতে হবে এবং ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করতে হবে, দেশের লাঞ্ছনা মোচন করতে হবে, সব যাবতীয় ডিটেইলস সেখানে লেখা ছিল। সেই কারণে যেটা ব্রিটিশ বিরোধী মনে হয়েছিল এবং সেই কারণে এই ইস্তাহার বিলি করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। যা পরবর্তীতে ঋষি অরবিন্দ এবং আরো অনেকের তত্ত্বাবধানে তাকে ছাড়ানো। ডগলাস কিংসফোর্ড আলিপুর প্রেসিডেন্সি বিচারালয়ে মুখ্য হাকিম তিনি ছিলেন প্রচুর অত্যাচার। এই ডগলাস কিংসফোর্ড যিনি আলিপুর প্রেসিডেন্টের বিচারালয়ের যিনি মুখ্য হাকিম, তখন হাকিম বলা হচ্ছিল, তিনি ভীষণ অত্যাচারী ছিলেন। ভবেন্দ্রনাথ দত্ত এবং আরো অনেক যুগান্তর পত্রিকার সম্পাদক যারা ছিল, তাদের কঠোরভাবে তিনি সাজা শুনিয়েছিলেন এবং তাদেরকে জেল, জরিমানা এবং কারাগারে যুদ্ধ করেছিলেন। এবং আরো অনেক অত্যাচারের কাহিনী ইতিহাসে লিপিবদ্ধ আছে। সেই কারণে এই কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব কিন্তু ক্ষুদিরামকে দেওয়া হয়েছিল। এই অত্যাচারী কিংসফোর্ডকে সরিয়ে দিতে হবে, নাহলে ভারতবর্ষের উপর অত্যাচারের কার্যক্রম আরো নেমে আসবে। হেমচন্দ্রের তৈরি করা বোমা দিয়ে কিংসফোর্ডকে হত্যা করার প্রচেষ্টা তিনি করেছিলেন।
একটা ক্যাডবেরি কোকের খালি টিনে 1 পাউন্ড পিক্রিক অ্যাসিড এবং 3টি ডেটোনেটর একসাথে প্যাক করে কমেন্টারিজ অন দা কমন ল বইয়ের মধ্যে কিন্তু একটা প্যাকে করে কিন্তু এই বোমটা কিন্তু রাখা হয়েছে বাদামি কাগজ দিয়ে মুড়ে ওই ল বইয়ের মধ্যে বোমটা কি দিয়ে দিলে সেটা একটু বললাম পিকনিক অ্যাসিড ডিটোনেটর দিতে দেওয়া হয়েছিল সেই বোমাটা ল বইয়ের মধ্যে বাদামি কাগজ দিয়ে মুড়ে কার কার দায়িত্ব দেওয়া হয়েছিল যে বিপ্লবী পরেশ মল্লিক কিং করে বাড়িতে দিয়ে আসে কিংসফোর্ড কিন্তু সেই একটা উপহার দেওয়া হয়েছিল সুন্দর করে প্যাকেট করে কিন্তু কিংসফোর্ড কিন্তু সেই উপহারটা খুলে দেখে রেখে দিয়েছিলেন তার সেলফে বা বই রাখলে বই মনে করে খোঁজেন 1908 নিরাপত্তার জন্য এবং তৎকালীন অনেকের সন্দেহ হয় ব্রিটিশরা তখন কিংসফোর্ডকে তার নিরাপত্তার কারণে যে কিংসফোর্ডকে মারা চক্রান্ত হচ্ছে বা তার বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবীরা তারা সংগ্রাম করছে এরকম একটা আশঙ্কায় তার নিরাপত্তার জন্য 1908 সালে তাকে বদলি করা হয় মুজাফফরপুর জেলার এই বিচারপতি বিহারে তাকে কিন্তু মুজাফফরপুর জেলা যে বিহার এই বিহারে তাকে কি করা হয় ট্রান্সফার করা হয় স্থানান্তরিত করা হয়েছিল কিংসফোর্ড নিরাপত্তা এবং সেই সঙ্গে তার লাইব্রেরিও নিয়ে যাওয়া হয় এবং তার প্রয়োজনীয় যে আসবাবপত্র তার সাথে নিয়ে যাওয়া হয় তাহলে সেই লাইব্রেরি সেই বইটা ছিল প্রমাণ আছে এপ্রিলের 2 সদস্যের দল প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু মুনাফফরপুর ফিরে এসে সেখানে তাদের নিয়ে যাওয়া হয় তারা কিংসফোর্ডের উপর নজর রাখে সুযোগ পেলেই তার উপর প্রমাণিত করে রাখতে তাকে নিতে দেওয়া আছে তাতে করে কিংসফোর্ডের যারা নিরাপত্তা রক্ষী বাহিনী যারা ছিল বা অন্যান্য যারা দায়িত্ব ছিল তাদের সন্দেহ হয় পুলিশ আরো বেশি সতর্ক হয় কিংসফোর্ডকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তার নিরাপত্তা বাড়ানোর জন্য আরো 4 জন সুপারিনটেন্ডেন্টকে নির্দেশ করা হয়েছিল তার বাড়ি পাহারা দেওয়ার জন্য কারণ কিংসফোর্ডের উপর যদি প্রমাণ সন্দেহ হচ্ছে যে বিপ্লবী এই দেশের ঘোরাফেরা করছে তার বাড়ির চারদিকে হ্যাঁ এটা সন্দেহ হচ্ছে আর এদিকে ক্ষুদিরাম বসু হরেন সরকার এবং প্রফুল্ল চাকি দীনেশ চন্দ্র রায় এরা কি করলো কিশোরী মোহন পরিচালিত দাতব্য সারাইখানা ওখানে একটা দাতব্য সারাইখানা তারা এতে বাসা নিতে পারে না থাকতে পারে ওরা ওখানে রাত্রি যাপন করতো আর সারাদিন নজর রাখতো এবং কিংসফোর্ডের বাড়ি চারদিকে কিংসফোর্ড কখন কোথায় যাচ্ছে গতিবিধি লক্ষ্য রাখতো কিংসফোর্ডকে প্রমাণিত করে সুযোগ সন্ধান হলে তারপরে অ্যাটাক করা 29 এপ্রিল সন্ধ্যায় পরিকল্পনা কিন্তু মতো ওরা রেডি হয় 29 এপ্রিল 1908 সালে রেডি হয়েছে সেই দিন মুজাফফরপুর পার্কে পিঙ্গল কেনেডি এবং ব্যারিস্টার তার পিঙ্গল কেনেডি ব্যারিস্টারের মেয়ে এবং তার স্ত্রী কিংসফোর্ড সঙ্গে ব্রিজ খেয়েছে বা কিংসফোর্ড তার সঙ্গে ওই পার্কে মুজাফফরপুর পার্কে ব্রিজ খেয়েছে পার্কে ব্রিজ খেয়েছে রাত তখন বাজে কটা 1:30 বাড়িতে ফেরার পথে ওরা ভেবেছিল কেনেডি গাড়ি কিংসফোর্ডের বাড়ি থেকে যাত্রা শুরু করে মানে কিংসফোর্ডের বাড়ি থেকে একটা গাড়িতে যাত্রা বেরিয়েছে একটা গাড়ি বেরিয়েছে কিংসফোর্ডের বাড়ি এবার প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু তারা ভেবেছে যে ওখানে ওই গাড়ির মধ্যে রাজা কিংসফোর্ড আছে হ্যাঁ এবার পার্কটা যে কিংসফোর্ডের বাড়ি কাছাকাছি ছিল সেখানে কি ছিল ওই কেনেডি এবং তার মেয়ে কেনেডি এবং তার মেয়ে ছিল দুর্ভাগ্য মানে সৌভাগ্যবশত কিংসফোর্ডের এরকম গাড়িতে ছিলেন এই দুর্ভাগ্য আমাদের বিপ্লবীদের ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি তারা অত বুঝে উঠতে পারেনি কিন্তু কি করলো ভেবেছে ওই গাড়িটা বেরিয়েছে মানে কিংসফোর্ডের গাড়িতে রয়েছে ক্ষুদিরাম প্রফুল্ল বোমা গাড়িতে এবং সঙ্গে সঙ্গে গাড়িটা কি হয় ভেঙে দিলে ধরাশায়ী হয়ে যায় এবং মা মেয়ে দুজনেই আহত হয়ে পড়ে থাকে একজন হসপিটালে নিয়ে যায় একজন তৎক্ষণাৎ মারা যায় পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তার মারা গেছে এবং তাদের দেখে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি যে আমাদের লক্ষ্য তো পূরণ হয়নি কিন্তু তারা চেষ্টা করেছিল কিংসফোর্ডকে মারা এই যে উদ্যোগ এবং সেই সময় ক্ষুদিরাম প্রফুল্ল চাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ ধরা পড়লে মহাবিপদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে রাতের মধ্যে এবং সারা রাত তারা কি করে পালানোর চেষ্টা করে বিভিন্ন প্রাণ সারা শহর এই সময় জেনে যায় অমুক জায়গায় দুই বিপ্লবী কিংসফোর্ডের উপর আসছে কিংসফোর্ডের উপর বোমা নিক্ষেপ করে এবং তাতে করে কি হয়
দুজন তিনিও ব্রিটিশ মারা গেছিল, কিংসফোর্ড বেঁচে আছে, এই খবর চারদিকে ছড়িয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয় ধরার জন্য। সকাল পর্যন্ত 25 মাইল হেঁটে ওয়াইনি নামক একটা স্টেশন পৌঁছেছিলেন কে? ক্ষুদিরাম বসু। একটি চায়ের দোকানে গিয়ে এক গ্লাস জল, সারা রাত পায়ে হেঁটেছে, খুব ক্লান্ত, অবসন্ন শরীর, ধর্মাক্ত দেহ, ক্লান্ত, তার চোখে তার মুখে ফুটে উঠে ক্লান্ত কষ্টের চোখ। সারা রাত পায়ে হেঁটেছে। চায়ের দোকানে এক কাপ জল, জলের জন্য কি বলে এক কাপ জল, এবং সেই চায়ের দোকানে ফতেহ সিং এবং শিবপ্রসাদ সিং দুজন কনস্টেবল ছিল ওখানে দাঁড়িয়ে। তাদের সন্দেহ হয় এই ক্ষুদিরামের মুখবয়ব দেখে যে এরকম পায়খানা, এরকম একটা ঘর্মাক্ত দেহ, একটা ক্লান্ত ভাব, একটা ছটফটানো ভাব রয়েছে, হ্যাঁ, একটা কেমন একটা যে ভাবটা দেখে পাওয়া যায় যে সন্দেহ কেমন কিছু একটা করতে গিয়েছিল। এবং তাদের কাছে আগে থেকে ইনফরমেশন রয়েছে যে দুজন বিপ্লবীকে ধরতে হবে, তারা পালিয়েছে এবং কনস্টেবলের সন্দেহ হয় এবং ক্ষুদিরাম দুজনের সঙ্গে সংগ্রাম করে এবং তাকে ধরার চেষ্টা করে। সেই কনস্টেবল ক্ষুদিরামকে আগে ধরে, কিন্তু ক্ষুদিরাম তাদের সঙ্গে সংগ্রাম করে চেষ্টা করে, কিন্তু তার হাতে যে রিভলভার ছিল ক্ষুদিরামের সেই রিভলভার ছিনিয়ে নেয় এবং পড়ে যায়। এরকম কিছু করতে পারে ক্ষুদিরাম তাদের সঙ্গে পেরে ওঠে। ক্ষুদিরাম একটু রোগা পাতলা ছিল, খুব যে স্বাস্থ্যটা না, একটু রোগা পাতলা ছিল। আর কনস্টেবল গুলো জানো তো বেশ মোটা টাকা আনি দামোদর সেটে মোটা আনি। ক্ষুদিরাম তাদের সঙ্গে ক্ষুদিরাম পেরে ওঠে। তার কাছে ছিল 360 এবং যখন তাকে ধরা হলো ক্ষুদিরামের কাছে ছিল 37 রাউন্ড গুলি এবং 30 টাকা এবং একটা রেলপথের মানচিত্র ছিল এবং এক পাতা রেলের সময় সারণী, কখন কোন ট্রেনটা যাবে তাকে বলে দেওয়া ছিল, সেইভাবে ট্রেনিং দেওয়া ছিল, সেইগুলো তার সঙ্গে এইগুলো পাওয়া গেছিল ক্ষুদিরামের। যাই হোক তাকে ধরা হলো এবং জানো যে ওয়াইনি স্টেশন যেখানে তাকে পাকড়াও করা হয় বা ধরা হয়, পরবর্তীকালে কিন্তু সেই ওয়াইনি স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ক্ষুদিরাম বসু কুশা স্টেশন, বর্তমান নাম হয়েছে সেই ওয়াইনি স্টেশন। তার এই বিরতির জন্য এই ওয়াইনি স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় ক্ষুদিরাম বসু কুশা স্টেশন। অন্যদিকে প্রফুল্ল চাকি নিজে ধরা না দিয়ে অন্যদিকে কে ছিল, ওর সহযোগী ছিল প্রফুল্ল চাকি, তাকেও কিন্তু অন্য জায়গায় ধরা হয়েছিল। কিন্তু যখন দেখছে যে আমাদের ধরে হয় ফাঁসি না হলে গুলি করে মারবে, তাই এই ব্রিটিশদের কাছে, এই শোষকদের কাছে কিন্তু নিজেকে সমর্পণ না করে নিজের গালে বন্দুক তুলে নিজে আত্মহত্যা করে, যে আমি ধরা দেবো না, নিজেই আমি শহীদ। এই হলো শহীদ ভারত। ব্রিটিশদের কাছে কখনো আত্মসমর্পণ করবে না, নিজের কিন্তু প্রফুল্ল চাকি দোকানে শহীদ হন, ক্ষুদিরামকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় এবং তার বিচার শুরু হয়। এই কাজী নজরুল ইসলামের কবিতা আমাদের দুর্গম গিরিকা কান্তার মরুদুস্তর পারাপার মন্ডিত হবে যাত্রী এই যাত্রীদের হুঁশিয়ার করে দিয়ে বলছেন ক্ষুদিরাম হলো তোমাদের মতো একটা প্রতীক। সেই সময় ওই ব্রিটিশদের বিরুদ্ধে ওই তরুণ তাজা ছেলেটা কিভাবে সংগ্রামের সঙ্গে এগিয়ে গিয়েছিল সেটাই ভাববা, তিনি কি করতে পেরেছেন না পেরেছেন। তৎকালীন সময় ব্রিটিশদের বিরুদ্ধে তার যে সংগ্রাম, সেটাই আমাদের কাছে পাঠিয়ে, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং ব্রিটিশদের ভিক্ষে নারী দিতে পরবর্তী আরো ঘটনা 1908 পয়লা মে ক্ষুদিরামকে মুজাফফরপুর থানায় আনা হয়েছিল। তার ওখানে তাকে ধরা হলো, মুজাফফরপুর থানায় তাকে নিয়ে যাওয়া হলো। জেলা শাসক মিস্টার উডম্যানের বাড়িতে তাকে রাখা হলো 1908 দোসরা মে। দ্য টেস্টন পত্রিকায় একটা লেখা কিন্তু বেরিয়েছিল ওই তরুণ তাজা ছেলেকে যখন ওকে কাজ করে নিয়ে যাওয়া হয়। তার মানে তার যে মুখাবয়ব এবং তার যে ভাবভঙ্গি দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে ওই শিশুটি চিন্তিত কিংবা ভীত, কোনো কিছু তাকে মনে হচ্ছে। তাই দেখে সেখানকার ম্যাজিস্ট্রেট বা যারা বিচারক তারা স্তম্ভিত। এইটুকু অল্প বয়সের মধ্যে এত শক্তি, এত সাহস কি করে সঞ্চয় করে? কারণ ও তো ফাঁসি হবে, তাহলে যার ফাঁসি হবে সে কি করবে? কাঁদবে, ভয় পাবে, এরকম ব্যাপার থাকে। তোমরা অন্যায় করে দিলা, কাঁদো, ভয় পাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই সময় ক্ষুদিরাম ওই অল্প বয়সে কিরকম বীরত্ব, তাবর ব্রিটিশদের সামনেও, ম্যাজিস্ট্রেটের সামনে, বিচারকের সামনে এক মুহূর্তের জন্য তার মাথা নত করে। আমি বুঝতে পেরেছি যে আমি যদি মাথা নত করি তাহলে আমার ভারতীয় যারা রয়েছে, যারা সংগ্রামী রয়েছে,
তারা কিন্তু সংগ্রাম। এবং সেই পত্রিকায় কি লেখা হয়েছিল just শোনা যায়। একটা ছেলেকে দেখার জন্য রেল স্টেশনে ভিড় জমে যায়। 18 বা 19 বছরের এক কিশোর হলেও তাকে রীতিমতো দৃঢ় দেখাচ্ছিল। বাইরে তার জন্য রাখা এক চার চাকার খোলা গাড়িতে যখন ক্ষুদিরামতে যায়, প্রথম শ্রেণীর এক রেল কামরা থেকে বেরিয়ে সে হাঁটছিল এক উৎফুল্ল কিশোরের মতো, যে কোনো উদ্বেগ জানে না। গাড়িটা নির্দিষ্ট আসনে বসার সময় চিৎকার করে সে বলে উঠল, বন্দে মাতরম। এবং এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে সে গাড়িতে উঠে বসে। এই যে তার দৃঢ়তা, স্বাধীন চেতা মনোভাব, এই অল্প বয়সে এটা পুরো ব্রিটিশ যারা ছিল তাদের ভিতকে নাড়িয়ে দিয়েছে। 1908 21শে মে ক্ষুদিরামের ফাঁসির যারা দিনক্ষণ স্থির করেছিলেন, দুজন ছিলেন ভারতীয়, একজন ছিলেন ব্রিটিশ। ব্রিটিশ মিস্টার কন্ডক এবং ভারতীয় লাথুনি প্রসাদ এবং জানকী প্রসাদ, এই তিনজন কিন্তু ক্ষুদিরাম বসু ফাঁসির অর্ডার দিয়েছে। তার মধ্যে দুজন ভারতীয় ছিল, সেই তারা যেহেতু কর্তব্য কিছু করার নেই। এবং মিস্টার কর্ণব একজন ব্রিটিশ ছিলেন। এবং মিস্টার কন্ডক তিনি ওই অল্প বয়সী ক্ষুদিরামকে জিজ্ঞাসা করছেন যখন ফাঁসি দিতে যাবে সেই সময়, তোমার তো কিছু সময়ের মধ্যে ফাঁসি দিতে যেতে হবে, তোমাকে মরতে হবে, তুমি কি বুঝতে পারছো না? তোমার তো ফাঁসি হবে কিছু সময়ের মধ্যে। মানে ও এমন ভাবে চলছে যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই না, ওর ফাঁসি না, ও যেন একটা নতুন জীবন পাবে। কি বলবো, ভাষা আসে না। মানে একটা নতুন জীবন যেন শুরু করতে যাচ্ছে। আমরা এবার মেলায় গেলে আনন্দ করি বা কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে ওইরকম তার মধ্যে একটা উৎফুল্ল ভাব, একটা আনন্দমুখ, কোনো শোকের ছায়া তার মধ্যে নেই। চারিদিকে বিচারক্ষম। তোমার কি ভয় করছে না? কিছু সময়ের মধ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে, মরে যাবে, তোমাকে মেরে দেওয়া হবে, তুমি মরে যাবে, এই পৃথিবী থেকে চলে যাবে। কিন্তু ওর একটাই লক্ষ্য, যে এই ব্রিটিশদের জন্য আমি এমন কোনো কাজ করবো যাতে ব্রিটিশরা কিন্তু তাদের ভিতকে নাড়িয়ে দেওয়া যায়, তারা যেন ভয় পায়, দ্বিতীয়বার যেন এই ভারত মাতার উপর আর লাঞ্ছনা করতে সাহস না পায়। এবং যাই হোক, সেই সন্দীপ বা সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয় এই 1908 সালে এই 11ই আগস্ট এই দিনে এই মহান বিপ্লবী বীরদের ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিতে হয়েছে। কিন্তু তার এই আত্মবলিদান কখনো বৃথা হয়নি, কারণ এই আত্মবলিদান অন্যান্য সংগ্রামীদের, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কি করেছিল? অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। যাই হোক, আমরা এই বীরের শ্রদ্ধা আমরা জানাবো একটা গানের মধ্যে দিয়ে, কারণ যে গানটা খুবই প্রচলিত গান, পীতাম্বর দাস রচিত, এই ক্ষুদিরামের ফাঁসির উদ্দেশ্যে তিনি রচনা করেছিলেন, রচনা করতে বাধ্য হয়েছিলেন তার এই বীরত্ব দেখে, তার এই সংগ্রামী মনোভাব দেখে, যে একবার বিদায় দিমা ঘুরে আসে, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এই গানটি আমরা সবাই একসাথে সমবেত কণ্ঠে গাওয়ার মধ্য দিয়ে এই ক্ষুদিরামের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। Welcome to MT Music World. Bluetooth mode. Connected. একবার বিদায় দে মা ঘুরে মা ও বাবার জন্য সেরা উপহার, সারেগামা কারবা।
একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পূর্ণ হাসি দেখবে ভারতবাসী আমি হাসি হাসি পূর্ণ হাসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি শনিবার বেলা 10টার সময় জটপটিতে স্বপ্ন ধরে মা গো। হলো অধীরমে নির্জল মা ক্ষুদিরামের পাশে। একবার বিদায় দে মা ঘুরে আসি তেত্রিশ কোটি রইল মা তোর দয়াবে কি মা গো। তাদের নিয়ে ঘর করিস মা মোদের করিস দাসী একবার বিদায় দে মা ঘুরে আসি মাস 10 দিন পরে জন্ম নিব দাসের ঘরে মা গো। তখন যদি চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি আমার তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি একবার বিদায় দে মা ঘুরে আসি তাহলে আমরা ক্ষুদিরাম বসু আত্মোৎসর্গ নিবেদন শেষ করলাম। এরপরে আমরা 150তম অ্যানিভার্সারি অফ বন্দে মাতরম এই বিষয় নিয়ে যে কেন এই বন্দে মাতরম সার্ধ শতবর্ষ সারা দেশব্যাপী পালিত হচ্ছে। ভারতের জাতীয় গান বন্দে মাতরম এর 150 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত এই বন্দে মাতরম 2025 সালে 7ই নভেম্বর থেকে 2026 সালের 7ই নভেম্বর পর্যন্ত এই 150 বছর পূর্তি উৎসব পালিত হচ্ছিল এবং যেটা 1875 সালে 7ই নভেম্বর অক্ষয় নবমীতে যে বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত হয়েছিল। 1875 সালে 7ই নভেম্বর এই 7ই নভেম্বর 2025 থেকে 2026 7ই নভেম্বর প্রথম প্রধানমন্ত্রী এই 150 বছর পূর্তি উৎসব পালন করেছিলেন এবং সেই আবহকে বজায় রাখার জন্য সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তর এবং সর্বত্রই কিন্তু এই বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালন নির্দেশ দেয় এবং সেই মোতাবেক আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানেও কিন্তু 150তম এই বছর যায়। এই ঘন্টাটা এখন পালন করছে। জানা? হ্যাঁ।
বন্দে মাতরমের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম প্রকাশ হয়েছিল কবে? 1875 সালে 7ই নভেম্বর। কোথায়? বঙ্গদর্শন পত্রিকায়। এবং কোন উপন্যাসে এটি প্রথম প্রকাশিত হয়? আনন্দমঠ উপন্যাসে 1882 সালে। সুরেরাব করেছিলেন পরবর্তীতে, এটা তো প্রথমে একটা স্তোত্র ছিল, তারপরে যে শ্লোক দিয়েছিলেন গাওয়ার জন্য, এই সুরেরাব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1937 সালে শান্তিনিকেতন। এবং তার মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতা সংগ্রামের এই গানের অবিস্মরণীয় অবদান, দেশপ্রেম চেতনাকে উজ্জীবিত করা এবং দেশের মধ্যে ঐক্য এবং তার সংস্কৃতির সাথে গভীরভাবে আমাদেরকে নিযুক্ত করা, এই গানের মূল উদ্দেশ্য। এবং যুব সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই চেতনাকে নিয়ে আসা, দেশপ্রেমের চেতনা, সংস্কৃতির চেতনাকে। এবারে 150তম অ্যানিভার্সারি অফ বন্দে মাতরম পালন করা বা উদযাপনের মূল তথ্য এবং আয়োজন কেমন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2025 বললাম 7ই নভেম্বর নতুন দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, ইন্ডোর স্টেডিয়ামে প্রথম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং উদযাপন করেন মিনিস্ট্রি অফ কালচারের সূত্র থেকে। এবারে জাতীয় উদযাপনে हर घर तिरंगा অভিযান কে বন্দে মাতরমের 150 বছর পূর্তির চেতনার সাথে কিন্তু উৎসর্গ করা হয়। বঙ্গে উত্তরাধিকার শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঋষি বঙ্কিমচন্দ্রের অবদানকে স্মরণ করা হয়। 1905 লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে এই গান প্রধান স্লোগান এবং হুঙ্কারে পরিণত এবং যুদ্ধ হুঙ্কারে পরিণত। কোন গান? বন্দে মাতরম। 1905 সালে যখন রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তখন এই গান ছিল স্বাধীনতা সংগ্রামীদের প্রথম প্রধান অস্ত্র তাদের কাছে। গান অস্ত্র হতে পারে। 1906 সালে বরিশালের অধিবেশনে হিন্দু মুসলিম নির্বিশেষে 10,000-এরও বেশি মানুষকে একসাথে বন্দে মাতরম স্লোগানের মধ্য দিয়ে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল। প্রথম গানটি গাওয়া হয়েছিল 1906 সালে। 10,000 মানুষকে এক জায়গায় প্রথম এই গানটি পরিবেশন। বন্দে মাতরম গানটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় দেশবাসীর রক্তে শিরায় শিরায় গভীর দেশপ্রেম ও ঐক্যের ভাব জাগিয়ে দিয়েছিল। তাদেরকে প্রাণশক্তি জাগিয়ে দিয়েছিল। সন্তানের প্রতি মারূপী দেশ ও মাতৃকার সমস্ত আশীর্বাদ এই গানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এবার দেখো এই গানটির যে মূল মর্মার্থটা কি আছে। বন্দে মাতরম গানটির অর্থ আমরা সবাই জানি কি? জানি? কিছু জানি, কিছু জানি। খুব বেশি সময় নেব না, শুধু গানটা তাৎপর্য বলবো কেন আছে। প্রথম স্তবক, এই গানের যে প্রথম স্তবক, সেখানে কিসের বর্ণনা দেওয়া হয়েছে? প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষের যে প্রকৃতি, তার মূল যে বিষয়টা, সেই প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। প্রথম স্তবক কি আছে? বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। এর বাংলা অর্থ কি? হে মা, আমি তোমায় বন্দনা করি, তুমি সুমিষ্ট জলে সমৃদ্ধ, সুস্বাদু ফলে পরিপূর্ণ, মলয় পর্বতের দক্ষিণ বাতাসে স্নিগ্ধ এবং সবুজ শস্যের শ্যামলীলায় সুশোভিত। হে দেশমাতৃকা, তোমাকে প্রকৃতির একটা বর্ণনা দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তবকে কিসের বর্ণনা দেওয়া হয়েছে? দেশের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদান বরদান মাতরম বন্দে মাতরম। এর বাংলা অর্থ কি? শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, উজ্জ্বল চাঁদের আলোয় তোমার রাতগুলো আনন্দময় ও পুলকিত।
প্রস্ফুটিত ফুলে ও গাছের সারিতে তুমি অপরূপা, তুমি সুন্দর হাস্যময় এবং মিষ্টি মুখের হাসি, তুমি সন্তানদের সুখ ও আশীর্বাদ দানকারী জন। সুন্দর অর্থ। তৃতীয় স্তবক, ঐক্য ও শক্তির আহ্বান করা হয়েছে। কোটি কোটি কণ্ঠ করল করল নিনাদ করালে, ভুজই ধৃত খর করবালে, অবলা কেন মা এত বলে, বহু বল ধারিণীম নমামি তারিণীম রিপুদল বারিণীম মাতরম বন্দে মাতরম। এই বাংলা অর্থ কি আছে? যখন কোটি কোটি কণ্ঠে গর্জনে একসাথে গর্জে ওঠে ভারতবাসী এবং কোটি কোটি হাতে তীক্ষ্ণ তরবারি জ্বলে ওঠে, তখন হে মা, তোমাকে কে বলে অবলা বা দুর্বল? তুমি যে প্রবল শক্তির অধিকারী, বিপদে উদ্ধারকারী এবং শত্রু দলকে বিনাশকারী, সেই জননীকে আমি প্রণাম। চতুর্থ স্তবক, কিসের বর্ণনা করা হয়েছে? মায়ের দিব্য রূপকে তুলে ধরা হয়েছে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি ঋদ্ধি, তুমি মর্ম, তম হিং প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা করি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম। বাংলা অর্থ কি? তুমি আমাদের জ্ঞান, তুমি আমাদের বিদ্যা, তুমি আমাদের ধর্ম, তুমি আমাদের হৃদয় এবং আমাদের অন্তরের আসল ধর্ম। আমাদের দেহে তুমি প্রাণ সরকার, আমাদের বাহুতে তুমি শক্তি, হৃদয়ে তুমি ভক্তি, ঘরে ঘরে মন্দিরে আমরা যে দেবী মুক্তি করি, তা তোমারই মার দেশমাতৃকা। পঞ্চম স্তবকে ত্রৈলোক্য দেবীর সাথে তুলনা করা হয়েছে। কি বলা হয়েছে সেটা? তাং হি দুর্গা দশপ্রহর ধারিণী, কমলা কমলদল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী, নমামি তাং নমামি কমলাং কমলাং অতুলাং, সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। বাংলা অর্থ, তুমি 10 হাতে অস্ত্রধারিণী দেবী দুর্গা, তুমি পদ্ম ফুলের পাপড়ির উপর বিচরণকারী দেবী লক্ষ্মী, তুমি জ্ঞান, তুমি বিদ্যা দানকারী দেবী সরস্বতী। আমি সেই পবিত্র অতুলনীয় এবং ঐশ্বর্যশালী মাকে প্রণাম করি। এবং শেষ বা ষষ্ঠ স্তবকে গল্পখানা, সেখানে কি বলা হয়েছে এই বন্দে মাতরম? শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ভরণীং মাতরম বন্দে মাতরম। তুমি অত্যন্ত সরল, শান্ত, সুন্দর, হাসিতে মণ্ডিত, তুমি এই ধরনীর বুকে আমাদের লালন পালন ও অন্নদানকারী আসল যেন যে মা তোমায় বন্দে। তাই পুরো যে বন্দে মাতরম স্তোত্র, যে 6টা স্তবক রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে সেই সর্বশেষে দেশমাতৃকার বন্দনা করা হয়েছে। সুন্দর সংস্কৃত শব্দ ছিল বলে কঠিন আমাদের কাছে যদি মনে হয়। তো এর যে অর্থ এবং তার সেই সময়কার, অর্থাৎ সেই ব্রিটিশ শাসনাধীনে যখন ভারতবর্ষ ছিল, সেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে কেন বীজ মন্ত্র ছিল, এখন আমরা বুঝতে পারছি। এই গানটা তাদের মধ্যে একটা আলাদা শক্তি সঞ্চার। মাকে যে সন্তান ভালোবাসে, মায়ের উপর যে অত্যাচার হয়, সেই সন্তান কখন কি সহ্য করে? কারণ সে হলো তার জন্মদাত্রী। আমাদের ভারতবর্ষ কিন্তু আমাদের জন্মদাত্রী মায়ের। কারণ এখানে আমরা জন্মেছি, এখানে এর আবহাওয়া, এর জল, এর মাটি, এর অন্ন আমরা গোলামি পালন করেছি এবং এখানেই আমরা মাটির সঙ্গে। এই মা, এই দেশমাতৃকে আমাদের ভারতবর্ষের কোনো লাঞ্ছনা কোনোভাবে আমরা চেষ্টা করবো। সারা সাথে কি করেছে এই 150তম এই অ্যানিভার্সারিতে, সাথে শতবর্ষে সবাই যাতে আমাদের বন্দে মাতরম তাৎপর্য কিন্তু জানতে পারে, তা নিয়ে আলোচনা এটা আমরা। এর একটা আইনি দিক আছে। তোমরা জানো সদ্য কয়েকদিন আগে একটা বিল পাস হয়েছে কেন্দ্র সরকার, জাতীয় সম্মান অবমাননা ও প্রতিরোধী সংশোধনী বিল। যেটা ছিল যাত্রাকে সংশোধন করে আনা হয়েছে, আইন করে 2026 এই বিলটাকে সংশোধন করে আইনে পাস করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? এই বিলের মাধ্যমে
1971 সালে মূল যে জাতীয় সম্মান এবং অবমাননা প্রতিরোধ আইনে সংশোধন করে এই জাতীয় গান বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সম্মান আনা হয় এবং এটাকে আইনি মর্যাদা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেখানে ইচ্ছাকৃতভাবে যদি বন্দে মাতরম গানটিকে বাধা দেয় বা তাকে অপমান করে তাহলে কিন্তু ন্যূনতম তার 3 বছরের জেল এবং জরিমানার বিধান করেছে সুতরাং এই গানটি নির্ভয়ে নেই তবে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে হোক বা নির্দিষ্ট সমাজকে মাথায় রেখে সমমর্যাদা দিয়ে কিন্তু দায়িত্ব এই ছিল আমাদের আজকে দুটি বিষয় যে ক্ষুদিরাম বসুর আত্মসম্মান উদযাপন এবং 150তম বন্দে মাতরম সর্বশতবর্ষ পালন সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছে জেনেছো এবং যারা জানেন তাদেরকে জানাতে হবে আমরা জানিয়ে দেবো সবাইকে এই দ্বিতীয় দিনে হর ঘর তিরঙ্গা পালন কর্মসূচি অন্তিম পর্যায়ে আমরা উপনীত হয়েছি এবং এই অন্তিম পর্যায়ে আমি আরেকবার আমার বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মহাশয় এবং সম্মানীয় সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি ভক্তি অনুগ্রহী জানাই এবং সেই সঙ্গে আমার স্নেহের ছাত্রছাত্রীরা রয়েছে সমাজকে আমাদের স্নেহ জানিয়ে আজকে অনুষ্ঠান আমরা